বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা পার্সেন্টেজ বা শতকরা এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ তৃতীয় ও শেষ পার্ট। এর আগের দুটো পার্টের ভিডিওর সলিউশন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই প্রশ্নের পিডিএফ এবং অন্যান্য পরীক্ষার পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশে প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে কোনো বৃত্তের ব্যাসার্ধ এমনভাবে বৃদ্ধি করা হলো যাতে এর পরিধি 5% বৃদ্ধি পায়। বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? দেখো, ব্যাসার্ধ যতটা বৃদ্ধি করা হবে, যত শতাংশ বৃদ্ধি করা হবে বা যে অনুপাতে বৃদ্ধি করা হবে, পরিধিও কিন্তু ঠিক সেই অনুপাতে বা সেই শতাংশেই বৃদ্ধি পাবে। কি বললাম? ব্যাসার্ধের বৃদ্ধি ইজ ইকুয়াল টু পরিধির বৃদ্ধি হবে। ব্যাসার্ধ যত শতাংশ বৃদ্ধি করা হবে, পরিধিও ঠিক তত শতাংশ বাড়বে, বা ব্যাসার্ধ যে অনুপাতে বৃদ্ধি পাবে, পরিধিও কিন্তু সেই অনুপাতেই বৃদ্ধি পাবে। এক্ষেত্রে পরিধি 5% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি যেহেতু জানি ব্যাসার্ধের বৃদ্ধি সমান পরিধির বৃদ্ধি, পরিধির বৃদ্ধি যেহেতু 5%, তাহলে আমি বলতে পারি ব্যাসার্ধের বৃদ্ধিও 5%। এটা নিয়ে প্রশ্ন না। আমি যেটা এখানে বলে রাখলাম যে ব্যাসার্ধের বৃদ্ধি যাই হবে, পরিধির বৃদ্ধি শতাংশের হিসেবে বা অনুপাতে তাই হবে। এবার দেখো, ব্যাসার্ধের বৃদ্ধি যা হবে, পরিধির বৃদ্ধি তাই হবে। যদি বলে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে, সেক্ষেত্রে দুটো উপায় আছে। এক, এই ফর্মুলায় তোমরা অ্যাপ্লাই করো, x + y + xy/100, যেহেতু বাড়বে বলেছে তাই প্লাস আছে। এখানে x আর y এর মান দুটোই হবে কি 5%। বোঝা গেছে? তাহলে এখানে 5, এখানে 5, x আর y 5 × 5/100, 5 আর 5 10, 5 5 25, মানে 10.25% ক্ষেত্রফল বাড়বে, যেটা অপশান নাম্বার 3-এ আছে। এটা করতে পারো। আর একটা জিনিস হতো যদি আমি রেশিওতে করতাম। দেখো, 5%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 5/100, এটাকে কাটলে কত হয়? 1/20। এটা মানে কি, 20 যদি পরিধি থাকে প্রথমে, তাহলে পরে হলো 21, অথবা বলতে পারো 20 যদি প্রথমে ব্যাসার্ধ থাকে, পরে ব্যাসার্ধ হলো 21। ব্যাসার্ধ যেরকম থাকে বা পরিধি যে রেশিওতে থাকে, ক্ষেত্রফল তার স্কোয়ারের রেশিওয়ে চেঞ্জ হয়। কেন? ক্ষেত্রফলের ফর্মুলা πr² আছে। পাই যেহেতু একটা ফিক্সড ভ্যালু, তাই আমি শুধু দেখব r²। এটা যদি রেডিয়াস প্রথমে 20 থাকে, পরে হয়েছে 21, তাহলে ক্ষেত্রফল কী হবে? r²। কেন শুধু r² বলছি? পাইটা ফিক্সড ভ্যালু, ওটার জন্য কোনো চেঞ্জ হবে না। আর এর জন্য কিন্তু সবসময় চেঞ্জ হয়। তাই 20 যদি প্রথমে r থাকে, পরে তার প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 20² অর্থাৎ 400। পরে ব্যাসার্ধ হয়েছে 21, তাহলে পরে ক্ষেত্রফল কত হবে? 21² অর্থাৎ 441। তাহলে আমি দেখলাম যে ক্ষেত্রফল কতটা বাড়লো? 400 ছিল 441 হয়েছে, মানে 41 বেড়েছে। 400-এ বেড়েছে 41, 100-এ কত? এটাই প্রশ্ন। কত শতাংশ ক্ষেত্রফল বেড়েছে? 100 করতে গেলে 4 দিয়ে ভাগ, তাহলে 41কে 4 দিয়ে ভাগ করে আমি বলবো উত্তর হবে 10.25%। যেটা সুবিধে, যেটা মনে হবে সেটাতেই করো। পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে বলেছে কোনো সংখ্যার 50% থেকে 50 বাদ দিলে 50 হয়, সংখ্যাটি কত? অপশান দেখে তো মনে হচ্ছে অপশান নাম্বার 4ই হবে। দেখো, আমি কেন 4 অপশান বললাম? এর 50% মানে কত? 200-র 50% মানে 100। সেখান থেকে 50 যদি বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? 50। সেটাই বলেছে যে কোনো সংখ্যার 50% থেকে 50 বাদ দিলে 50 হয়, তাহলে সংখ্যাটা কত? 200। যদি মনে হয় আমি অপশান থেকে করতে পারবো না, তাহলে তুমি এক্স ধরতে পারো, অথবা তুমি 50%-এর ফ্র্যাকশান ভ্যালু কত হয়? 50/100 সমান হাফ। এই হাফ ইউনিট থেকে 50 বাদ দিলে প্রশ্নে বলেছে সেটা নাকি 50 হয়। তাহলে হাফ ইউনিটের ভ্যালু কত? এই 50টা এদিকে গেলে 50 + 50 100 হবে।
1 ইউনিট অর্থাৎ হোল ইউনিটটার ভ্যালু কত? 2কে 100 দিয়ে গুণ করলে 200 হবে, অর্থাৎ মূল সংখ্যাটা হচ্ছে 200। পরের প্রশ্ন, কোনো স্কুলে বালকদের 10% বালিকাদের 1/4 অংশের সমান হলে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত কত? বালকদের সংখ্যাটাকে আমি যদি এক্স মনে করি এবং বালিকাদের সংখ্যাটাকে যদি আমি ওয়াই মনে করি, বলেছে বালকদের সংখ্যার 10% এবং বালিকাদের সংখ্যার 1/4 অংশ সমান সমান করে দিলাম। এটা কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে এক্স বাই ওয়াই সমান 5/2 হবে। এক্স মানে কি? বালকের সংখ্যা, ওয়াই মানে বালিকার সংখ্যা, তাহলে বালক আর বালিকার সংখ্যার রেশিও হচ্ছে 5:2, যেটা অপশান নাম্বার 2-তে আছে। খুব সোজা সোজা প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারগুলোতে এসছে, সেজন্য খুব বেশি চিন্তা করে লাভ নেই, শুধু প্র্যাকটিস। এখন কথা হচ্ছে একটা কোশ্চেন তুমি এখন 10 সেকেন্ডে করতে পারলে তোমার টার্গেট হবে আমি মনে মনে এটাকে করে আরও সময়টাকে কমাই। এটাই কিন্তু কাজ। খুব শক্ত শক্ত হাইফাই কোশ্চেন করে কোনো লাভ নেই। কোশ্চেন দেখতে পাচ্ছ, আজকে শেষ পেপার, আগের দুটো পেপারেরও কোশ্চেন আশা করি তোমাদের খুব ইজি মনে হয়েছে। ইজি কোশ্চেন মনে হয়েছে না? কোশ্চেন ইজি আছে, কিন্তু তোমরা শুধু প্র্যাকটিস করো, বারবার কোশ্চেন প্র্যাকটিস করো। এই কোশ্চেনটা আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, পারলে আর একবার ওয়েবসাইটে সেখানে গিয়ে একদিন দেখো মোট কোশ্চেন কতগুলো আছে, সেটাকে কত কম সময়ের মধ্যে করতে পারছো। এটাই তোমাদের শুধুমাত্র এই লকডাউন পিরিয়ডে কাজ হবে, শুধু প্র্যাকটিস করে দাও। পরীক্ষা কবে হবে আমিও জানি না, তোমরাও জানো না, আমিও জানি না, কিন্তু পরীক্ষা একদিন হবে, পৃথিবী আবার শান্ত হবে, তাই তো? পরীক্ষা একদিন হবে, প্র্যাকটিস করে যাও। 4 প্রশ্নে বলেছে বিনোদ 1,96,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনলো, যার মূল্য প্রতি বছর 14.27% হারে কমে যায়। 2 বছর পর গাড়িটির মূল্য কত হবে? দেখো, প্রতি বছর 14.27% হারে কমে যাচ্ছে। 14.27%-এর ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে 1/7। কী করে? দেখো, 14.27 মানে কি? 7 14 98, 2 100/7, যেহেতু পার্সেন্টেজ আছে একটা 100 নিচে নিয়ে নাও, তাহলে কাটলে এটা কত হবে? 1/7। এগুলো মনে রাখবে। তাহলে 14.27% ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে 1/7। এটা মানে হচ্ছে যে গাড়িটার মূল্য প্রতি বছর 1/7 কমে যাচ্ছে। 1/7 কমে যাচ্ছে মানে কি? প্রথম বছর যদি 7 থাকে তাহলে পরের বছর 1 কমে যাবে। কি বললাম? প্রথম বছর যদি 7 থাকে তাহলে পরের বছর 1 কমে যাবে, কমে গিয়ে হবে 6। অর্থাৎ প্রতি বছর গাড়িটার দাম 7 টাকা থাকলে পরের বছর সেটা 6 টাকা হয়ে যাবে। এখানে বলেছে 2 বছর পর গাড়িটার মূল্য কত হবে। যেহেতু 2 বছর বলেছে, পাওয়ারে 2 চাপিয়ে দাও। এটাকে যদি করো 6 6 36, 7 7 49, মানে কি? প্রথম বছরে গাড়িটার ভ্যালু যদি 49 থাকে, 2 বছর পর গাড়িটার ভ্যালু 36 হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম প্রথম বছরে গাড়িটার ভ্যালু ছিল 1,96,000 টাকা, অর্থাৎ এটার ভ্যালু দেওয়া আছে 1,96,000 টাকা। বলেছে 2 বছর পর গাড়িটার ভ্যালু, আমি জানি 2 বছর পর গাড়িটার ভ্যালু হবে 36 ইউনিট। তাহলে 36 ইউনিটের ভ্যালু কত এটা তোমাদের বলতে হবে। 49কে 4 দিয়ে গুণ করলে 196 হয়। এখানে যেহেতু 1000 আছে তাই 4000 করো, অর্থাৎ এইটাকে 4000 দিয়ে গুণ করলে এটা আসে। তাহলে 36কেও 4000 ইউনিট দিয়ে গুণ করে দাও, করলে আসবে 1,44,000 টাকা। অর্থাৎ 2 বছর পর গাড়িটার দাম হবে 1,44,000 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 5 প্রশ্নে বলেছে কোনো অফিসে 40% কর্মচারী মহিলা, মহিলাদের 40% ও পুরুষদের 60% যদি আমাকে ভোট দেয় তবে আমি কত শতাংশ ভোট পেয়েছি। দেখো, পুরুষ আর মহিলা কর্মচারী আছেন, 40% মহিলা, তাহলে 60% কত? পুরুষ। তাহলে ওই অফিসে 60 + 40 টোটাল 100 জন যদি কর্মচারী থাকেন, তার মধ্যে 60 জন পুরুষ, মহিলা 40 জন। মহিলাদের 40% আমাকে ভোট দিয়েছে। এই যে মহিলারা আছেন তার 40%, 40-এর 40% মানে কত? 16, 4 4 16। পুরুষদের 60% আমাকে ভোট দিয়েছেন, 60-এর 60% মানে কত? 6 6 36। তাহলে আমাকে 36 জন পুরুষ আর 16 জন মহিলা ভোট দিয়েছেন। আমাকে মোট কতজন ভোট দিয়েছেন?
36 + 16 = 52 জন ভোট দিয়েছেন। 100 জনের মধ্যে 52 জন আমাকে ভোট দিয়েছেন, মানে আমাকে 52% ভোট দিয়েছেন, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 6 প্রশ্নে বলেছে এক ব্যক্তি কিছু টাকায় 15 লিটার পেট্রোল ক্রয় করতেন, কিন্তু পেট্রোলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সে একই টাকায় 1 লিটার পেট্রোল কম পাচ্ছে। পেট্রোলের মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? দেখো, আগে আর পরে এই দুটো টার্ম দেওয়া আছে। আগে পেট্রোলের পরিমাণ যদি আমি ধরি, সেটা বলছে আগে 15 লিটার পেতেন, এখন দাম বাড়তে 1 লিটার কম পাচ্ছে, মানে কত পাচ্ছে? 15 লিটার থেকে 1 লিটার কমিয়ে দাও, 14 লিটার পাচ্ছে। অর্থাৎ আগে আর পরে পেট্রোল যে পাচ্ছে তার পরিমাণ 15:14। যদি টাকার পরিমাণ একই থাকে, অর্থাৎ আগে যে টাকা খরচ হতো এখনও যদি সেই টাকাই খরচ করতে চান, অর্থাৎ খরচ অপরিবর্তিত রাখতে চান, তাহলে পরিমাণের রেশিও যেটা তুমি দেখছো, দামের রেশিও ঠিক তার উল্টো হবে। অর্থাৎ 15:14 থাকলে 14:15 হবে। আর একবার বলি, খরচ যদি অপরিবর্তিত রাখতে চান, অর্থাৎ আগে যে টাকা খরচ করছেন এখনও যদি সেই টাকাই খরচ করতে চান, তাহলে আগে পরিমাণ যে রেশিও ছিল দামের রেশিও ঠিক তার উল্টো হবে। অথবা বলতে পারো আগে যে দাম ছিল পরিমাণের রেশিও ঠিক তার উল্টো হবে। বোঝা গেছে? তাহলে আগে যদি 14 টাকা খরচ হতো, এখন কিন্তু 15 টাকা খরচ হচ্ছে। তাহলে এখন খরচ কত বেশি হচ্ছে? 1 ইউনিট বেশি হচ্ছে। এইটা ছিল তাতে 1 বেশি হচ্ছে, 14 ইউনিটে 1 ইউনিট বেশি হচ্ছে, 100 ইউনিটে কত? এটাই প্রশ্ন। পেট্রোলের মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? 14 টাকায় বৃদ্ধি পেয়েছে 1 টাকা, 100 টাকায় কত? এটা কাটো, 7.17% উত্তর আসছে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে ইতিহাস পরীক্ষায় কোনো একটি শ্রেণীর গড় নম্বর 80। যদি শ্রেণীর 10% ছাত্রের গড় নম্বর 95 এবং 20% ছাত্রের গড় নম্বর 90 হয়, তবে শ্রেণীর বাকি ছাত্রদের গড় নম্বর কত? আচ্ছা, এই অঙ্কটা করার আগে একটা জিনিস বলে দিই। আমি যখন এই পার্সেন্টেজে প্রথম পার্ট করিয়েছিলাম, তখন বাংলা আর ইংরেজি মিশিয়ে কোশ্চেন দিয়েছিলাম। দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্টটা দেখছো পুরো বাংলায় আছে। আমি চেষ্টা করব দ্বিতীয় আর তৃতীয় পার্টের যে বাংলা আছে তার ইংলিশ ভার্সানটাকে অ্যাড করে নিয়ে ওয়েবসাইটে দিয়ে দিতে। তাই যারা বাংলা প্রশ্নগুলোতে অসুবিধে হচ্ছে, তারা ইংরেজি প্রশ্ন চাইলে একটু ওয়েবসাইটটা ভিজিট করবে। আজকে না হলে কালকের মধ্যে আমি ওয়েবসাইটে ইংলিশ ভার্সান সমেত আমি ওয়েবসাইটে দিয়ে দেব। যাকে এখানে বলেছে যে কোনো একটা শ্রেণীর গড় নম্বর 80। মনে করো এই শ্রেণী, গড় নম্বর 80, মানে এটা হচ্ছে 80 নম্বর, এটা 80 নম্বর। এবার শ্রেণীতে 10% ছাত্রের গড় নম্বর 95। 80 এই পর্যন্ত পেলে 80 হবে, কিন্তু ওরা পেয়েছে 95, অর্থাৎ 80 থেকে আরও 15 বেশি। এটা কতজন পেয়েছে? 10%, মানে 10 জন। যদি 100 জন শ্রেণীতে টোটাল ছাত্রছাত্রী থাকে, তাহলে 10 জন, এইটা অ্যাভারেজ হচ্ছে এই পর্যন্ত লেন্থ 80, 95 পেয়েছে, মানে প্রত্যেকে 15 করে আরও বেশি পেয়েছে। 20% ছাত্রের গড় নম্বর 90, মানে 20% মানে 100 জনের মধ্যে 20 জন আছে যারা 90 করে প্রত্যেকে পেয়েছে, এটা 20 জন। তাহলে প্রত্যেকে যদি 90 পায়, তাহলে প্রত্যেকে গড়ের তুলনায় মূল যে গড়টা আছে তার তুলনায় কত বেশি পাবে? এরা 90 পাচ্ছে, এই টোটাল লেন্থটা 90, আর এই পর্যন্ত হচ্ছে 80, তাহলে ব্যালেন্সটা হচ্ছে 10। 90 থেকে 80 বাদ দাও, 10। তাহলে আমি দেখলাম যে এখানে 10 জন 15 করে বেশি পেয়েছে। কেন? অ্যাভারেজ 80 ছিল, ওরা 95 করে পেয়েছে, মানে 15 করে বেশি পেয়েছে। তাহলে এই 10 জন কত বেশি পেয়েছে? 10 × 15, 150 নম্বর বেশি পেয়ে আছে। আবার এখানে 20 জন 10 করে বেশি পেয়েছে। 10 কী করে? 20 জনের গড় নম্বর 90, 80 থেকে 90 বাদ দাও, 10 বেশি পেয়েছে প্রত্যেকে যদি 10 বেশি পায়, তাহলে 20 জন কত বেশি পেয়েছে? 200 নম্বর বেশি পেয়েছে। অর্থাৎ এখানে এই 30 জন মিলে টোটাল 350 নম্বর বেশি পেয়ে আছে। এবার বাকি কতজন থাকছে?
100 জন যদি টোটাল হয়, 30 জনের কথা বলা হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 70 জন। দেখো এই 70 জন তো যেহেতু শ্রেণীর গড় নাম্বার 80, তাই এই 70 জন 80 করে নাম্বার পেতে হবে। কেন? গড় নম্বর আমি জানি 80, শ্রেণীর গড় নম্বর 80, মানে বাকি যে 70 জন আছে সেই 70 জনকে 80 করে পেতে হবে। কিন্তু এরা যে অতিরিক্ত নাম্বার পেয়ে বসে আছে সেই নাম্বারটুকু এদের থেকে কমিয়ে দিতে হবে। কেন? গড় মানে হচ্ছে সবার লেভেল একই থাকবে, অর্থাৎ একটা জায়গায় এই লাইনে সবাই থাকবে। এখানে 15-10 150 বেশি আছে, এখানে 200 বেশি আছে, কিন্তু গড় মানে কি? এই তুমি যে 350, এই 350 জায়গাটাকে ভেঙে নিচ্ছ, ভেঙে নিয়ে মানে অতিরিক্ত পেয়ে গেছো। এই অতিরিক্ত যেটা এইখান থেকে তুমি পেয়ে বসে আছো সেটা কারুর কাছ থেকে তোমায় ছিনিয়ে নিতে হবে, তবেই 350 মাইনাস 350 কাটলে 0 হবে। এইটা 0 মানে হচ্ছে অ্যাভারেজটা গিয়ে 80তে ঠেকবে। তাই যেহেতু এখানে 350 বেশি ছিল, তাই ওরা যে টোটাল নাম্বারটা পাবে 70 জন, সেখান থেকে 350 কমিয়ে দাও। যদি এটা কম থাকছো তাহলে এখানে বেশি করে দিতে। বোঝা গেছে? তাহলে যে 70 জন আছে তারা টোটাল এই নাম্বারটা পাবে। বলেছে ওই 70 জনের অ্যাভারেজ কত হবে, তাহলে 70 দিয়ে একে ভাগ করে দাও। বোঝা গেছে? দেখো এটা গুণ করতে যেও না, এত বড় গুণ পছন্দও না। তুমি 350 মানে কিরাম লিখতে পারো, 70 গুণিতক 5 লিখতে পারো, অর্থাৎ 350-এর বদলে আমি 70 গুণিতক 5 যদি ভাবি, আমি উপর থেকে 70 কমন নেব, নিয়ে এখান থেকে পড়ে থাকবে 80, আর এখান থেকে পড়ে থাকবে -5, নিচে আছে 70, 70 কাটো, 80 থেকে 5 বাদ দিলে 75, অর্থাৎ বাকি ছাত্রদের গড় নাম্বার 75, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে, যদি কোনো ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে বাৎসরিক 4% হারে 6 মাস অন্তর সুদ দেয়, তবে বছরের শেষে কার্যকর সুদের হার অর্থাৎ এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে? কি মানে? আমি অ্যানুয়াল তোমাকে 4% ইন্টারেস্ট দেবো, কিন্তু সেটা 6 মাস অন্তর অন্তর দেবো, মানে বছরে 4 হিসেব করে নেবো, কিন্তু 6 মাস অন্তর অন্তর দেবো, মানে আমি 6 মাসে 2 দেবো, পরের 6 মাসে 2 দেবো, তাহলে 2 + 2 4% বাৎসরিক ইন্টারেস্ট দেখাচ্ছে। কিন্তু যখনই এই টোটাল 4% ইন্টারেস্টটা 6 মাস অন্তর অন্তর দেবে, তখনই এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বার করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করে দাও, x + y + xy/100। এখানে x আর y এর ভ্যালু কত হবে? 4%কে যেহেতু 6 মাস অন্তর অন্তর দিচ্ছে, 6 মাস মানে কি? বছরকে 2 ভাগে ভাগ করছে, 6 মাস 6 মাস, সেই 2 দিয়ে এই রেটকে ভাগ করে দাও। 2টা কোত্থেকে এলো? 2টা হচ্ছে 1 বছরকে যত ভাগে ভাগ করেছে, 6 মাস অন্তর ভাগ করেছে, তাই 6 মাস 6 মাস দুটো হলো, সেই 2টা এইখানে লিখলাম। 4কে 2 দিয়ে ভাগ করলে যে রেট অফ ইন্টারেস্টটা আসছে সেটাই হচ্ছে এক্স আর ওয়াই দুজনেরই ভ্যালু। এখানে এক্স এর ভ্যালু বসাও, এখানে ওয়াই এর ভ্যালু বসাও, আর এখানে 2 × 2/100, তাহলে এখান থেকে 2 2 4, আর এখান থেকে 0.04, অর্থাৎ 4.04%, এটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 9-এর প্রশ্নে বলেছে, একটি শ্রেণীতে 60 জন বালক বালিকার মধ্যে 60% বালক। যদি শ্রেণীর 25% বালিকা সাইকেলে করে স্কুলে আসে, তবে শ্রেণীর কতজন ছাত্রী সাইকেলে করে স্কুলে আসে না? দেখো 60 জন বালক বালিকা আছে, এর মধ্যে 60% যদি বালক হয় তাহলে 40% বালিকা। 100-র মধ্যে 60% যদি বালক হয় তাহলে 40% বালিকা। 60-এর 40% মানে কত? 4 × 6 = 24। তাহলে শ্রেণীতে 24 জন বালিকা আছে। এই 24 জন বালিকার মধ্যে 25% সাইকেলে করে স্কুলে আসে। তাহলে সাইকেলে করে স্কুলে আসে না কত? 25% আসে, তাহলে সাইকেলে করে আসে না 75%, অর্থাৎ যতজন বালিকা আছে তার 75% সাইকেলে করে আসে না। সেটাই চেয়েছে, কতজন সাইকেলে করে আসে না। এটা যদি কাটাকুটি করো তাহলে 18 জন সাইকেলে করে আসে না, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে, কোনো ব্যক্তির খরচ ও জমার অনুপাত 4:5। যদি আয় 20% বৃদ্ধি পায় এবং জমার পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে? কি বলেছে? খরচ আর জমা,
রেশিও দেওয়া আছে 4:5। যখন পার্সেন্টেজে ব্যাপার থাকবে শূন্য বসিয়ে দাও দুটো করে, ক্যালকুলেশনের সুবিধা হবে। অর্থাৎ খরচ যদি 400 টাকা করে, জমা 500 টাকা করছে। আমরা জানি খরচ আর জমা রাশি মিলিয়ে হয় আয়। তাহলে আয় সমান কত হবে? 400 + 500 সমান 900 টাকা আয় হলে খরচ করছে 400 টাকা, জমাচ্ছে 500 টাকা। বোঝা গেছে? এবার আয় 20% বৃদ্ধি পাচ্ছে। 900 আয় ছিল, 20% বাড়লো। 900 20% মানে কত? 180 বৃদ্ধি পেল। এবং জমা 10% বাড়ছে। জমা 500 টাকা ছিল, 10% জমা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ জমা বাড়ছে কতটুকু? 50। কিন্তু আমি জানি এইটা প্লাস এইটা সমান এইটা হবে। এদিকে 180 আছে, এদিকে 50 এসছে, তাহলে এখনও কত দিতে হবে যাতে করে বামপক্ষের সঙ্গে ডানপক্ষ সমান হয়? এটা 180, এটা 50 আছে, তাহলে এটাকে 130 হতে হবে, তবে গিয়ে আমি বলবো 130 + 50 সমান 180 হয়। বলেছে তার খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে। খরচ 400 ছিল, বৃদ্ধি পেয়েছে 130। দেখো এগুলো সবই কিন্তু বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাও কিন্তু বৃদ্ধি পেয়েছেই হবে। তাহলে 400 খরচে বৃদ্ধি পেয়েছে 130, অর্থাৎ 400-এ বেড়েছে 130। বলেছে কত শতাংশ বেড়েছে, অর্থাৎ 100-এ কত বেড়েছে। 400 থেকে 100 কী করে আসে? 4 দিয়ে ভাগ করে আসে। তাহলে এটাকেও 4 দিয়ে তোমরা ভাগ করে নাও। এটাকে 4 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12, 4 × 2 = 8, 4 × 5 = 20। 32.5% তার খরচ বৃদ্ধি পাবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে প্রদীপ তার আয়ের 60% খরচ করে। তার আয় 20% বাড়ার ফলে সে তার খরচও 20% বাড়িয়ে দিল। যদি তার বর্তমান সঞ্চয় 12,000 টাকা হয়, তবে তার আয় প্রথমে কত টাকা ছিল? তিনটে টার্ম আগের মতোই, আয়, খরচ আর সঞ্চয়। প্রথমে আয় মনে করো 100 ইউনিট ছিল, এটাই চেয়েছে যে তার আয় প্রথমে কত টাকা ছিল। আমি ধরছি 100 টাকা ছিল, এর ভ্যালু তোমাকে বার করতে হবে। প্রথমে আয় 100 ছিল, আয়ের 60% খরচ হতো, এর 60% মানে 60 খরচ হতো। 100 টাকা থেকে 60 টাকা খরচ হয়ে গেলে সঞ্চয় হতো 40 টাকা। আমরা জানি আয় থেকে খরচ বাদ দিলে সঞ্চয় হয়। এটা প্রথমে। পরে কি হলো? পরে তার আয় 20% বেড়ে গেল। 100 আয় ছিল, 20% বাড়লো, অর্থাৎ 120 আয় হয়ে গেল। খরচ 20% বাড়লো, 60 ছিল, 20% বাড়লো, 60-এর 20% মানে 12 বেড়ে গেল। তাহলে এখন খরচ কত হলো? আগে ছিল 60, এখন বাড়লো 12, তাহলে এখন মোট খরচ হলো 72। এখন আয় 120, খরচ 72, তাহলে সঞ্চয় কত? আয় থেকে খরচ বাদ দিলে সঞ্চয় হয়। 120 থেকে 72 বাদ দিলে 48, এখন সঞ্চয়। কিন্তু বলছে তার বর্তমানে সঞ্চয় 12,000 টাকা। আমি দেখছি তার সঞ্চয় 48 ইউনিট, ওরা বলছে এইটা 12,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? যদি এটা কাটো, এটা আসবে 250 ইউনিট, 250 টাকা। 1 ইউনিটের ভ্যালু 250 টাকা। বলেছে প্রথমে তার কত টাকা আয় ছিল? প্রথমে আয় ছিল 100 ইউনিট, অর্থাৎ 100 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু যদি 250 হয়, 100 ইউনিটের ভ্যালু হবে 25,000 টাকা, অর্থাৎ প্রথমে তার আয় ছিল 25,000 টাকা, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো। 440 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে যত টাকা ক্ষতি হয়, তার পরিমাণ বস্তুটি 1000 টাকায় বিক্রি করলে তার যে লাভ হতো তার 60%-এর সমান হয়। বস্তুটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য x টাকা ধরে নাও। 440 টাকায় বিক্রি করে তার ক্ষতি হয়েছে। ক্ষতি কখন হয়? যে টাকায় কিনেছো তার থেকে যদি কম টাকায় বিক্রি করে দাও, তাহলে তোমার ক্ষতি হবে। x টাকায় কিনেছো, 440 টাকায় বিক্রি করে দিয়েছো, তাহলে x থেকে 440 বাদ দিলে এটা হবে ক্ষতি। আবার 1000 টাকায় বিক্রি করে তার লাভ হচ্ছে। বিক্রি করলে লাভ হবে মানে কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তাকে আমরা লাভ বলি। 1000 টাকা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয়।
বলেছে যে এখানে যত টাকা ক্ষতি হতো এখানে যত টাকা লাভ হবে তার 60%-এর সমান হবে, 60%-এর সমান হবে। আবার বলি, 440 টাকায় বিক্রি করে যত টাকা ক্ষতি হলো 1000 টাকায় বিক্রি করলে যে টাকাটা লাভ হতো তার 60%-এর সঙ্গে সমান হবে। সমান করে দিলাম, জাস্ট এখানে একটু কাটাকুটি করো, খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। এক্স ধরলেই যে সবসময় বড় হয় তার কোনো মানে নেই। এখানে গুণ করলে 5x পাচ্ছ, 440কে 5 দিয়ে গুণ করলে 2200, এখানে 1000, এটা 3000 হবে, আর এটা 3x, 3x এদিকে গেলে এটা হবে 8x, আর 2200 এদিকে এলে 5200 হবে। তাহলে এক্স বা ক্রয় মূল্য কত বেরোবে? 650 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশন ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।